আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, তোমাদের সাথে আজকে আমার প্ল্যান্ট প্যাথোলজি ক্লাস। আমরা আজকে আলোচনা করব প্ল্যান্ট প্যাথোলজি, উদ্ভিদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ধানের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি খাদ্যশস্য, অন্যতম অর্থকরী ফসল আমাদের পাট, যেটা সেটা যে রোগগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি উদ্ভিদের বিভিন্ন রোগ বিভিন্ন রকমের প্যাথোজেন দ্বারা হতে পারে, যেমন ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, নেমাটোড, এগুলো বিভিন্ন ধরনের প্যাথোজেন দ্বারা উদ্ভিদের রোগ হয়ে থাকে। তো আমরা আজকে বিভিন্ন ধরনের যে রোগগুলো হয় পাটের ক্ষেত্রে ছত্রাক দ্বারা, সেই রোগগুলো নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে যে পাটের স্টেম রট অফ জুট, ব্ল্যাক ব্যান্ড অফ ডিজিজ অফ জুট, তারপর অ্যানথ্রাকনাস ডিজিজ, আরেকটা হচ্ছে কি টিক্কা ডিজিজ অফ গ্রাউন্ডনাট বা চীনা বাদামের টিক্কা রোগ নিয়ে আলোচনা করব। রোগ নিয়ে আলোচনা করার ইয়েতে বলছি প্রথমেই যে আমরা এখান থেকে কিভাবে প্রশ্ন আসে। প্রশ্নগুলো হতে পারে যে এই ডিজিজের নাম মেনশন করে তো অবশ্যই দেয়, যে ছত্রাক ঘটিত রোগের কথা বলো বা ব্যাকটেরিয়া গঠিত রোগের কথা বলো কিংবা ভাইরাস গঠিত যেটাই বলো, তার সেটার সাথে আবার আসে যে পাটের এই ডিজিজটা আলোচনা করো বা ধানের এই ডিজিজটা নিয়ে বলো, বা এটার প্যাথোজেনের নাম কি। এটার হোস্টটাও বলেই দিচ্ছে যে এখানে যেহেতু পাটের ডিজিজ, তো অবশ্যই এটা আমরা যেহেতু পাট নিয়ে আলোচনা করছি, এখানকার এই ডিজিজের হোস্ট হচ্ছে কি জুট বা পাট, যেটা আমরা বলি যে কর্কোরাস ক্যাপসুলারিস, আমরা যেটা নাম জানি, বা কর্কোরাস ওল্টেরিয়াস বলতে পারো, যে পাটের বিভিন্ন যে প্রজাতিগুলো আছে। তো এই যে বলছি যে এটা থেকে হোস্টের নাম অবশ্যই তো জানতে হবে। প্যাথোজেন কোন শ্রেণীর, এটা ছত্রাক দ্বারা বা কোন শ্রেণীর ব্যাকটেরিয়া দ্বারা, আমরা যেহেতু ছত্রাক গঠিত রোগ দ্বারা আলোচনা করছি, তাহলে সেক্ষেত্রে আমরা জানবো যেটা কোন শ্রেণীর ছত্রাক দ্বারা হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে রোগের কারণ, রোগের লক্ষণ, রোগ চক্র এবং হচ্ছে নিদান তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আলোচনায় যাই। আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে পাটের কাণ্ড পচা রোগ বা স্টেম রট অফ ডিজিজ অফ জুট। সবাই ছবিটা নিশ্চয়ই দেখেছো। এরকম পাটের জমি দেখেছো, যে এরকম জমিতে যে পাট গাছ এভাবে, এটা সবাই চিনো। পাটের ফুল দেখেছো কিনা জানি না। তো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেম রট অফ জুট ডিজিজে কিরকম হয় পাটের কাণ্ডটা, সেই কাণ্ডটার ছবি। স্টেম রট অফ জুটের পাটের কাণ্ড পচা রোগ, এটা একটা বহুল প্রচলিত একটা রোগ, মানে সবচেয়ে বেশি যে রোগটা হয়, ক্ষতিকর একটা রোগ। 1912 সালে শো নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম এই পাটের এই রোগটার বিবরণ দেন। ঠিক আছে, পরবর্তী বাংলাদেশে 1961, 66, 67 সালের দিকে এই রোগের প্রকোপ কিন্তু তীব্রভাবে দেখা দিয়েছিল। পরবর্তীতে ভারতবর্ষে 1942 সালে প্যাটেল এবং রঞ্জন নামক দুইজন বিজ্ঞানী এই রোগটা প্রত্যক্ষ করেন এবং হচ্ছে কি বর্ণনা দেন। আর বাংলাদেশের কথা যেটা বললাম, যে প্রেক্ষিতে যে 1961, 66 এবং 67 সালে এই রোগের তীব্র প্রকোপ দেখা দিয়েছিল। তো পাটের যে রোগগুলো হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম রোগ হচ্ছে, ক্ষতিকর রোগ হচ্ছে এই কাণ্ড পচা রোগ বা স্টেম রট অফ জুট, যেটা কিনা ডিটোরোমাইসিটিস শ্রেণীর একটি ছত্রাক ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা দ্বারা হয়। ঠিক আছে, এই যে দেখো কাণ্ড পচা রোগে কাণ্ডের কি অবস্থাটা হয় এখানে ছবিটাতে দেওয়া আছে। তো এই রোগের কারণটা কি, যেটা বলেছিলাম যে এই রোগের প্যাথোজেনটা হচ্ছে কি, হোস্ট তো বুঝলেই তোমরা, যে যেহেতু জুটে হয় এটা কর্কোরাস ক্যাপসুলারিস। হ্যাঁ, কর্কোরাস ক্যাপসুলারিস এটা হচ্ছে হোস্ট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, যেটাকে আমরা বলি যে দেশি পাট বা তিতা পাট। আরটা যেটা হচ্ছে যে ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা নামক পাটের, এটা এই প্যাথোজেনটা, এটা একটা ডিটোরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক এবং স্ফেরোপসিডালিস বর্গের স্ফেরোপসিডাসি ফ্যামিলির অন্তর্ভুক্ত ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা দ্বারা এই রোগটা হয় পাটের। তো এই রোগের মধ্যে, ওই রোগে যেটা হয় যে ডিটোরোমাইসিটিসের এই ছত্রাকটাতে যেটা হয় যে অনেকগুলো এই যে দেখো যে পাটের কাণ্ড পচা রোগের ক্ষেত্রে দেখো যে এরকম কাণ্ডের মধ্যে দাগগুলো দেখা যায়। প্রথমে দেখা যায় যে বয়স্ক গাছের এই যে পাতার মধ্যে কিন্তু এই দাগগুলো প্রথমে বাদাই বর্ণের দাগ দেখা দেয়। এখানে কি করে যে ছত্রাকের যে মাইসিলিয়াম, এই মাইসিলিয়ামটা হচ্ছে যে ডিটোরোমাইসিটিস শ্রেণীর যে ছত্রাকটার কথা বললাম, যে ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা, যেটা এই রোগের প্যাথোজেন বা এই রোগের জন্য দায়ী, সেটা মাইসিলিয়ামটা দেখো যে শাখান্বিত এবং হচ্ছে কি সেপ্টেড মাইসিলিয়াম।
ঠিক আছে, ছত্রাকের মাইসিলিয়ামটা কিরকম, যে সেপ্টেড, এই যে দেখো প্রস্থপ্রাচীর রয়েছে এবং হচ্ছে কি শাখান্বিত, শাখা প্রশাখা যুক্ত। এটা কি হয় যে কাণ্ডে যখন আক্রান্ত হয়, যে প্রথমে পাতা, এবং হচ্ছে এটা একটা বীজবাহিত রোগ। ঠিক আছে, তো আক্রান্ত গাছের অংশ বিশেষে এটা থেকে যেতে পারে এই প্যাথোজেনটা, এবং সেখান থেকে এই রোগটা ছড়াতে পারে। এটা যখন আমি ডিজিজ সাইকেল পড়বো তখন এটা নিয়ে বলবো আবার। তো এখানে যেটা দেখছো যে এটা আক্রান্ত পাতায় প্রথমে কি হয়, প্রথমে বাদামি বর্ণের দাগ দেখা দেয় এবং পরবর্তীতে এই পাতাগুলো গাঢ় বর্ণের দাগ হয়ে যায়। ক্ষত, এইগুলোতে কি হয় যে কাণ্ডে ক্ষত সৃষ্টি হয়, স্টেম রড, হ্যাঁ, যে পচন সৃষ্টি হয়, পচন। তো এখানে দেখা যায় যে প্রথমে ছোট ছোট গোলাকার পিকনিডিয়াম তৈরি হয় কাণ্ডের গায়ের মধ্যে। এই যে পিকনিডিয়াম, যেটা হচ্ছে এটা, এই যে একটা পিকনিডিয়াম, এটা তাই না, যে তোমরা ছত্রাক যখন পড়েছো তখন দেখেছো যে ডিটোমাইসিটিসিনের ছত্রাকের যে এই যে ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা, এখানে যে এটা পিকনিডিয়ামের মধ্যে অসংখ্য পিকনিডিওস্পোর থাকে, গোলাকার অনেকটা বা লম্বাকার বলা যায়। এগুলা এককোষী, এটা কি এককোষী, তাই না, যে এবং হচ্ছে প্রাচীরযুক্ত এককোষী, এবং অস্ট্রেলিয়া যেটা মুখটাকে বলা হচ্ছে গোলাকার অস্ট্রিয়াল ইয়ার পিকনিডিয়ামের, এখান দিয়ে এই পিকনিডিওস্পোর গুলো বেরিয়ে আসে। তো যেটা বলছিলাম যে এই রোগের কারণ হচ্ছে ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা নামক একটা প্যাথোজেন, যেটা জিটোয়ারোমাইসিটিস শ্রেণীর ছত্রাক এবং স্ফেরোপসিডালিস বর্গের অন্তর্ভুক্ত, স্ফেরোপসিডাসি পরিবারে অন্তর্ভুক্ত। তো এই ছত্রাকের মাইসিলিয়ামটা কি বললাম, যে সেপ্টেড, শাখান্বিত এবং স্বচ্ছ, গোলাকার মুখযুক্ত, যেটা পিকনিডিয়ামের মধ্যে পিকনিডিওস্পোর তৈরি হয়। পিকনিডিওস্পোর গুলো ক্ষুদ্র, এককোষী, স্বচ্ছ এবং লম্বাটে বা উপবৃত্তাকার এবং পাতলা প্রাচীর বিশিষ্ট। আকার দেওয়া আছে দেখো, যে 16 থেকে 30 ইন্টু 5 থেকে 10 মাইক্রন। কখনো এটা কালো বর্ণের শক্ত এবং গোলাকার স্ক্লেরোসিয়া সৃষ্টি করে। এই যে মাইসিলিয়ামের কথা বললাম, যে মাইসিলিয়ামটা কি শাখান্বিত এবং হচ্ছে সেপ্টেড মাইসিলিয়াম, এবং হচ্ছে গোলাকার যে ছিদ্রযুক্ত পিকনিডিয়ামের মধ্যে পিকনিডিওস্পোর গুলো তৈরি হয়, যেগুলো হচ্ছে আকার অনেকটা লম্বাকার বা গোলাকার বা লম্বাটে ধরনের বলা যায়, এবং হচ্ছে কি প্রাচীরযুক্ত এগুলো। এবং অনেক সময় দেখা যায় যে এগুলো কালো স্ক্লেরোসিয়া সৃষ্টি করে গাঢ় বর্ণের। তো এই রোগের লক্ষণটা কি? এই রোগের লক্ষণ দেখা যায় যে বৃদ্ধির সকল পর্যায়ে পাট গাছে এটা আক্রান্ত হতে পারে। এই পচন রোগটা, স্টেম রোগটা আক্রান্ত হতে পারে যে কোনো বয়সে পাট গাছে, এটা চারা গাছেও হতে পারে। এটা দুইটা স্টেজ বাংলাদেশে দেখা যায়, একটা হচ্ছে যে প্রথমে চারা গাছে দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় যে 4-5 মাস যখন বৃদ্ধি হয় সেই পর্যায়েও এটা লক্ষণটা দেখা দিতে পারে। তো এক্ষেত্রে চারা গাছে কি হয়, যে বীজপত্র এবং কাণ্ডে কালচে বাদামি বর্ণের দাগ পড়ে। এটা আর্দ্র আবহাওয়ায় সাধারণত চারা গাছ দ্রুত আক্রান্ত হতে পারে এই রোগে। তো আক্রান্ত পাতাটা ঝরে যায় এবং গাছ শুকিয়ে পড়ে বা নেতিয়ে পড়ে, যেটা টেম্পিং অফ একটা ডিজিজ আছে, যেটা এরকম হয় যে গাছটা ঢলে পড়ে বা নেতিয়ে পড়ে, সেরকম দেখা যায় এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক পাতা অপেক্ষিত বয়স্ক যে গাছগুলো থাকে, প্রথমে কি করে পাতার কিনারায় বা আগায় এটা হতে পারে, এবং ক্রমান্বয়ে সমগ্র পাতায় কালো বর্ণের দাগ সৃষ্টি হয়, পাতাটা ঢলে পড়ে বা কাণ্ডের সাথে লেগে যায়। এই যে দেখতেছো যে প্রথমে বয়স্ক পাতায় হতে পারে, তারপর আস্তে আস্তে কাণ্ডে পাতা সম্পূর্ণ গাছটা একসময় ঢলে পড়ে, যেটাকে বলা হয় ড্যাম্পিং অফ, ঢলে পড়ে বা নেতিয়ে পড়ে। এই যে কাণ্ডে বাদামি বর্ণের বা কালো বর্ণের দাগ দেখা যায় এবং পাতায়ও এই দাগগুলো দেখা যায়। তো আক্রান্ত অবস্থায় একটা পর্যায়ে দেখা যায় যে আঁশ বেরিয়ে পড়ে এখান থেকে, যে কর্টেক্স গুলো, যে আক্রান্ত ক্ষতগুলো যখন অনেক বড় হয়, মিলিত হয়ে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো কর্টেক্স গুলো যখন বিচ্ছিন্ন হয়, সেক্ষেত্রে কাণ্ড থেকে পাটের আঁশগুলো বের হয়ে আসে এবং কাণ্ডের উপরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পিকনিডিয়া বা পিকনিডিওস্পোর, মানে পিকনিডিয়া তৈরি হয়, যেটার মধ্যে কি থাকে, যে পিকনিডিওস্পোর তৈরি হয়। পরিণত উদ্ভিদে তীব্র আক্রমণে হলে কি করে, যে ফল এবং বীজগুলো আক্রান্ত হয় এবং ঝরে যায় বা ফেটে পড়ে। ঠিক আছে, এবং হচ্ছে যে অনেক আক্রান্ত গাছের কি দেখা যায় যে পাটের ফলটা যে থাকে সেটা ঝরে পড়ে, এবং মূলও শেষ পর্যায়ে দেখা যায় যে মূলটা আক্রান্ত হয়, এবং হচ্ছে সম্পূর্ণ গাছটা আসলে কি স্টেম রট, এই রোগটা দেখা যায় সম্পূর্ণ গাছটা একসময় আক্রান্ত হয়ে বিনষ্ট হয়ে যায়, এবং হচ্ছে যে আক্রান্ত মূলটা স্ক্লেরোসিয়া, কালো বর্ণের যে স্ক্লেরোসিয়া, গোলাকার স্ক্লেরোসিয়া দ্বারা পূর্ণ থাকে। তো যেটা বলছিলাম যে বাংলাদেশে এই রোগের দুইটা দশা পরিলক্ষিত হয়, একটা হচ্ছে কি বহু সংখ্যক, মানে এই যে 2 মাস, প্রথম 2 মাসে যে চারা রোপণের মানে বা গাছ রোপণের 2 মাসের মাঝে প্রথমে যে আক্রান্ত হলে চারা, বহু সংখ্যক চারা বিনষ্ট হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে যে আরেকটা আক্রমণ হতে পারে, যেটা বললাম যে 4-5 মাস বয়সী সময়, তখন এই আক্রমণের ফলে যে ধরনের তন্তু বা আঁশ পাওয়া যায় সেটা অত্যন্ত নিম্নমানের হয়। ঠিক আছে, তো এই যে বললাম যে এটা রোগের লক্ষণ, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আরেকটা ছবিতে, দেখো কালার ছবিতে ভালো করে বোঝা যায়। ঠিক আছে, যে এরকম বাদামি বর্ণের দাগ পড়ে, কালো দাগ পড়ে, একটা পর্যায়ে কি করে গাছগুলো নেতিয়ে পড়ে, এবং হচ্ছে যখন আক্রান্ত দাগগুলো মিলিত হয়ে যায়, অনেক মিলে অনেকটা বড় আকারে ক্ষত বা সৃষ্টি হয়, এবং একটা পর্যায়ে এটা কি করে, যেখান থেকে কর্টেক্সটা যখন ফেটে যায় আঁশ বেরিয়ে পড়ে, এবং হচ্ছে কি এটা হলো মূলটাও আক্রান্ত হতে পারে, এবং মূলে গাঢ় কালো বর্ণের স্ক্লেরোসিয়া দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা নিদান তত্ত্বটা কি?
ম্যাক্রোফোমিনা ফেসিওলিনা এই রোগের প্যাথোজেন আগে বলেছি। তারপর দেখো এই রোগের হচ্ছে বীজ, আক্রান্ত পাটের গোড়া এবং পরিত্যক্ত আবর্জনার মধ্যে পোষকের অনুপস্থিতিও। এখানে পোষকটা হচ্ছে কি, যে পাটের কথা বললাম যে কর্কোরাস ক্যাপসুলারিস, এটার অনুপস্থিতিতে বিকল্প পোষক হিসেবে সে কোনো আগাছা বা অন্য কোনো গাছের মধ্যে এটা থেকে যেতে পারে জমিতে। তো ওইখানে সেই প্যাথোজেনের মাইসিলিয়াম বা পিকনিডিওস্পোর এবং হচ্ছে বা পিকনিডিয়া এবং স্ক্লেরোসিয়াটা এটা বেঁচে থাকতে পারে। আক্রান্ত বীজের মাঝে যে মাইসিলিয়া ও স্ক্লেরোসিয়া অবস্থায় প্যাথোজেন বেঁচে থাকে, সেটা কি করে যে পরবর্তী পর্যায়ে যে পরবর্তী মৌসুমে যে গাছ লাগানো হয় সেই গাছের মধ্যেও আক্রমণ করতে পারে। সাধারণত মাটিতে অবস্থিত যে প্যাথোজেনের পিকনিডিয়া স্পোর সৃষ্টি এবং বাতাসের মাধ্যমেও কিন্তু এটা বিস্তার লাভ করতে পারে, অন্যান্য মানে আশেপাশের গাছপালাতেও এটা আক্রান্ত করতে পারে গাছপালাকেও। তো এই রোগে দেখা যায় যে পাটের কাণ্ড পচা রোগ, প্রধানত এই রোগটা সাধারণত বীজ বাহিত একটা রোগ। তবে মাটি এবং হচ্ছে আক্রান্ত পোষক গাছে অংশে পিকনিডিয়া স্পোর বা কোনিডিয়া বায়ু দ্বারা বা বাতাসের মাধ্যমে বাহিত হয়ে প্রাথমিক সংক্রমণ এটা ঘটতে পারে, বা সেকেন্ডারি আরেকটা সংক্রমণ ঘটে, যেটা যে দেখো যে এটার উৎসটা এটা হচ্ছে কি, যে একটা বীজ বাহিত রোগ। আক্রান্ত গাছের যে বীজে এবং হচ্ছে পরিত্যক্ত যে অংশ বা যে পোষকের বিপরীত যে একটা প্যাথোজেন হিসেবে যেটাকে হিসেবে ব্যবহার করে, সেই পোষকের মধ্যেও এটা থেকে যেতে পারে। তাহলে এটা একটা মেন সোর্স কি, যে এটা আক্রান্ত গাছে আক্রান্ত বীজ বা পরিত্যক্ত যে অংশ সেটার মধ্যে থেকে যেতে পারে, সেখান থেকে কি করে সেটা সুস্থ গাছকে আক্রমণ করে এবং সেখানে আক্রমণ করে সেই গাছের কাণ্ডে কি করে, আক্রান্ত গাছের কাণ্ডে পিকনিডিয়া তৈরি করে, যেখানে মধ্যে যে এই যে পিকনিডিয়াটা, এইটাকে বলা হয় পিকনিডিয়ার মুখে যে অস্টিওল এই জায়গাটা, এবং এখান থেকে কি করে অস্টিওল গুলো পিকনিওস্পোর গুলো বেরিয়ে আসে। সেই পিকনিওস্পোর কিন্তু বাতাসের সাহায্যে সুস্থ গাছকে আক্রমণ করতে পারে। কিংবা এই যে পিকনিডিওস্পোর থাকে, যে গাছটাকে আক্রান্ত করলো, ফলে এবং বীজের মধ্যে যে থাকে, ফলগুলো কিন্তু একটা পর্যায়ে ঝরে যায়, যেটা বীজ এবং মূলেও শেষ পর্যন্ত আক্রমণ করে। সেখান থেকে কি করে যে আক্রান্ত গাছের এই যে ফল বীজ এইটা থেকে আবার কি করে এই যে পরিত্যক্ত অংশ আবার আক্রান্ত গাছে, এইভাবে কিন্তু এই সাইকেলটা ক্রমান্বয়ে চলতে থাকে। ঠিক আছে। তো এইটা হচ্ছে এই রোগের রোগ চক্র, যেটাকে বলা হয় যে এই যে থেকে গেল আক্রান্ত গাছের অংশ, যেটা বলছি যে আক্রান্ত বীজ এবং প্যাথোজেনে যে মাইসিলিয়াম থাকে, স্ক্লেরোসিয়া বা পিকনিডিওস্পোর অবস্থান করে, এবং পরবর্তীতে মৌসুমে কোনো মাঠে যে বীজ বপন করা হয় সেখানেও এটা সংক্রমণ, এই আক্রান্ত বীজের যে ইয়াটা প্যাথোজেনটা থেকে যায়, সেখান থেকেও কিন্তু সংক্রমণ ঘটাতে পারে। ঠিক আছে। তো এই প্যাথোজেনটা অনেকদিন পর্যন্ত এটা বেঁচে থাকতে পারে মৃত্তিকায় বা হলো পরিত্যক্ত অংশের মাঝে। এটা একটা রেখাচিত্র, আগের চিত্রটা তো তোমরা দেখলে, এটারই একটা। তো এটার দমনটা কি? তো এই রোগে দমন করতে হলে যে সর্বপ্রথম হচ্ছে কি, যে কোনো ওষুধ মানে ডিজিজের ক্ষেত্রেই বলা যায় যে রোগমুক্ত বীজ বপন করা বা চারা বপন করতে বলা হয়। তারপর হচ্ছে কি, যে পানি সেচের ব্যবস্থা, যে নিয়মতান্ত্রিক উপায়ে যে পানি সেচের ব্যবস্থা করতে বা পরিমিত সার ব্যবহার করার কথা বলা হয়। এবং বীজ বপনের পূর্বে যেটা করা হয়, যে সেরোসান বা এগ্রোসেন বা ভেক্স ইত্যাদি যে ইয়াগুলো আছে, কীটনাশকগুলো আছে, সেগুলো স্প্রে করতে বলা, দ্বারা বীজটাকে শোধন করে নিতে বলা হয়। এবং হচ্ছে শস্য পর্যায়ক্রম, যে জমিতে একই ফসল প্রতি বছর না ইয়ে করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদনের যে প্রক্রিয়া, যেটাকে বলা হয় যে শস্য পর্যায়ক্রম, সেটা বলা হয় যে অনুসরণ করতে। এক্ষেত্রে বলা হয় যে একই জমিতে বারবার একই শস্য না ফলে বিভিন্ন শস্য পর্যায়ক্রমে চাষ করতে বলা হয়। তারপর যে এই ক্ষেত্রে দেখা যায় যে আরেকটা জিনিস যেটা বলা হয়, যে আবর্জনাদের যেটা বলা হচ্ছে, যে আক্রান্ত গাছের যে অংশ বিশেষে যে থেকে যায়, যে ছত্রাকে যে মাইসিলিয়াম থাকে বা পিকনিডিয়াস থাকে বা স্ক্লেরোসিয়া থাকে, সেগুলো কি বলা হয় যে আক্রান্ত অংশগুলোকে এটাকে বলা হয় যে পুড়িয়ে ফেলতে বলা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে বলা হয়, পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলতে বলা হয়। একটা জিনিস যেটা হচ্ছে যে রোগ প্রতিরোধক জাত বা এবং যেগুলো হচ্ছে যে উন্নত এবং রোগ প্রতিরোধক জাত বপন করতে বলা হয়। একটা হচ্ছে যে আগাছাগুলো থাকে সেটাকে নিধন করতে বলা হয়। আরেকটা জিনিস আছে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফসলের জমিতে সালফার বলো, বর্দু মিক্সচার বলো, কপার অক্সিক্লোরাইড, এই জিনিসগুলো প্রয়োগ করতে বলা হয়। তবেই এই রোগের একটা দমন করা যায় এই রোগটাকে। তো এই যে পাটের যে বিভিন্ন রোগগুলো বললাম, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর রোগটাই হচ্ছে কি পাটের কাণ্ড পচা রোগ বা স্টেম রট অফ জুট। এরপর আসো যে পাটের কালো পট্টি রোগ বা ব্ল্যাক ব্যান্ড ডিজিজ। ব্ল্যাক ব্যান্ড ডিজিজ, এটা কেন কালো পট্টি রোগ বলা হয়? এটা হচ্ছে যে কাণ্ডের মধ্যে কি দেখা যায়, যে পট্টির মতো বা ব্যান্ডের মতো দাগ সৃষ্টি হয় বলে এটাকে বলা হয় একটা ব্ল্যাক ব্যান্ড রোগ বলা হয়, ব্ল্যাক ব্যান্ড ডিজিজ অফ জুট। এটা হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস এবং হচ্ছে কর্কোরাস ওলিটোরিয়াস, দুইটা প্রজাতিতেই এই রোগটা দেখা যায়। এটাও কিন্তু হচ্ছে ডিটারোমাইসিটি শ্রেণীর একটি ছত্রাক দ্বারা এটা সংক্রমণ ঘটে। তো এইটাই জিনিসটা যেটা বললাম, যে পাটের যে রোগগুলো আছে এটার মধ্যে এই যে ব্ল্যাক ব্যান্ড রোগটা একটা মোটামুটি সাধারণ মানের রোগ। এই রোগের হলে গুণগত মান পাটের হ্রাস পায় এবং হচ্ছে ফলনও কিছুটা কমে যায়। বাংলাদেশে বিক্ষিপ্ত ভাবে অনেক অঞ্চলেই এই রোগটা
দেখা দেয় পাটের ব্ল্যাক ব্যান্ড রোগের। তো ডিপ্লোডিয়া কর্করি নামক একটা প্যাথোজেন, যেটা ডিটোরোমাইসিটি শ্রেণীর ছত্রাক স্ফেরোপসিডালিস এবং স্ফেরোপসিডাসি পরিবারের অন্তর্ভুক্ত সেই ছত্রাক দ্বারা ডিপ্লোডিয়া কর্করি নামক প্যাথোজেন এটা হচ্ছে ছত্রাকটার নাম হচ্ছে ডিপ্লোডিয়া কর্করি, যেটা ডিটোরোমাইসিটি শ্রেণীর একটি ছত্রাক। এই দ্বারা এই রোগটা হয়। এবং এই রোগের যে মাইসিলিয়ামটা, এটাও হচ্ছে শাখান্বিত মাইসিলিয়াম। দেখো এই যে ছত্রাকের যে মাইসিলিয়াম ডিপ্লোডিয়া কর্করি, সেটার মাইসিলিয়ামটা হচ্ছে যে শাখান্বিত বা সেপ্টেড এবং শাখান্বিত শাখা প্রশাখাযুক্ত এবং হচ্ছে সেপ্টেড মাইসিলিয়াম। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যেটা বলেছি যে পাটের যে আক্রান্ত অংশটা, এখানে হলো কি কালো পট্টি বা কালো ব্যান্ডের মতো এমন একটা অংশ দেখা দেয়। এই দাগটা প্রথম দিকে বাদামি বর্ণ হয়, পরে ধীরে ধীরে এটা কালো দাগে পরিণত হয় এবং এটা একটা পট্টি বা ব্যান্ডের মতো হয় বলে এই ডিজিজটাকে নাম বলা হয়েছে যে কালো পট্টি রোগ। তো এইখানে দেখা যায় যে কাণ্ডের মধ্যে অসংখ্য পিকনিডিয়াম দেখা যায়, ছোট ছোট গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র পিকনিডিয়াম, যেখানে এই যে দেখো এখানে বড় করে দেওয়া হয়েছে যে পিকনিডিয়াম। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন দেখবে যে যখন এই যে যদি কালো ব্যান্ড বা স্টেম রুট, আমরা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যালে স্টেম রুটটা করাই, তখন তোমরা যখন সেকশন করবে তখন দেখবে যে এরকম একটা পিকনিডিয়ামের কিন্তু একটা ছবি পাওয়া যায়, যে লম্বচ্ছেদ করলে এটাকে যে পিকনিডিয়াম মানে এইটা যদি সেকশন করো তাহলে এরকম দেখতে পারবে পিকনিডিয়ামের ছবি, এবং এখানে অসংখ্য পিকনিডিওস্পোর দেখা যায়। আমরা যখন স্টেম রুট পড়ছিলাম তখন দেখেছিলাম সেখানেও পিকনিডিয়ামের মধ্যে অসংখ্য পিকনিডিওস্পোর ছিল। তো সেক্ষেত্রে ছিল কি পিকনিডিয়াম স্পোর্টের প্রাচীরটা কিন্তু অপেক্ষাকৃত কি ছিল, হালকা ছিল, তাই না? পাতলা প্রাচীর ছিল এবং হচ্ছে এককোষী ছিল, মনে আছে? আমি আবার তাহলে ব্যাক করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এক্ষেত্রেও স্টেম রুটের ক্ষেত্রে দেখো যে পিকনিডিয়ামের মধ্যে যে পিকনিডিওস্পোর গুলো ছিল সেগুলো কিন্তু ছিল এককোষী এবং হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট, অনেকটা গোলাকার বা লম্বাকৃতির। আর এখানে ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে দেখো ব্ল্যাক ব্যান্ডের দেখো পিকনিডিওস্পোর গুলো কিন্তু হচ্ছে দ্বিকোষী এবং হচ্ছে বাইরের যে প্রাচীরটা সেটা হচ্ছে কি পুরু প্রাচীর বিশিষ্ট। ঠিক আছে? এই যে কনিডিওফোর বা স্পোরোফোর, এগুলোকে কি বলা হয় যে কনিডিওফোর বা স্পোরোফোর। আর এটা হচ্ছে কি পিকনিডিয়াম। এখানে কি দেখা যায় অসংখ্য পিকনিডিওস্পোর এবং হচ্ছে দ্বিকোষী এবং পুরু প্রাচীর বিশিষ্ট পিকনিডিওস্পোর গুলো বা কনিডিয়া গুলো, এবং কনিডিওফোর বা স্পোরোফোরের মাথায় এই কনিডিয়া গুলো উৎপন্ন হয়। এটা কি বলেছি যে ডিটোমাইসিটি শ্রেণীর একটা ছত্রাক ডিপ্লোডিয়া কর্করি প্যাথোজেন এটার জন্য দায়ী, এই রোগের জন্য। এখানে যে মাইসিলিয়ামের কথাটা বললাম সেটা সেপ্টেড শাখান্বিত এবং স্বচ্ছ। যেটা বলেছি যে পিকনিডিয়াম গোলাকার মুখযুক্ত কালো বর্ণের পিকনিডিয়ামের মধ্যে পিকনিডিওস্পোর হয় এবং পিকনিডিওস্পোর গুলো দ্বিকোষী মসৃণ কালো বর্ণের এবং অপেক্ষাকৃত পুরু প্রাচীর যুক্ত এবং হচ্ছে দ্বিকোষী। ঠিক আছে? তো এই রোগের লক্ষণগুলো কি? এই রোগ সাধারণত পূর্ণবয়স্ক গাছে এই রোগটা বেশি দেখা যায়। প্রথমে দেখা যায় যে আক্রান্ত গাছের গোড়ার কিছুটা উপরে এই কালো বর্ণের রোগ দেখা দেয় এই ইয়াটা। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এই যে প্রথমে কিছু আক্রান্ত গাছের যে এটা বয়স্ক গাছে যে দেখা যায়, প্রথমে মাটির কাছাকাছি কাণ্ডে এই দাগটা দেখা যায় আস্তে আস্তে। তারপরে এখান থেকে কিন্তু এই দাগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে পাতায় এবং সমস্ত গাছে এটা ছড়িয়ে পড়ে এই রোগটা। ঠিক আছে? তো এখানে দেখা যায় যে এই দাগটা ক্রমশ বৃদ্ধি পেয়ে কালো পট্টির ন্যায় কাণ্ডকে বেষ্টন করে, এই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে যে কালো পট্টি রোগ। এই দাগটা আস্তে আস্তে উপরের দিকে বিস্তৃতি পায় এবং একটা সময় দেখা যায় যে সম্পূর্ণ কাণ্ডে এটা ছড়িয়ে পড়ে এবং গাছটা এই ক্ষেত্রে নিস্তেজ হয়ে পড়ে এবং হচ্ছে পাতা ঝরে গাছটা শেষটা পর্যায়ে গাছটা মারা যায়। তো এই যে মৃত কাণ্ডটা যে কালো বর্ণে ধারণ করে, এটা হলো অনেক সময় দেখা যায় যে সামান্য আঘাতে বা বাতাসে ভেঙে পড়তে পারে এবং এর কাণ্ডের গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পিকনিডিয়াম দেখা যায়, যেটার মধ্যে কিনা পিকনিডিওস্পোর থাকে। এই পিকনিডিওস্পোর যখন যদি হাত দিয়ে কেউ স্পর্শ করে এই কাণ্ডগুলো, তবে সেক্ষেত্রে দেখা যায় যে হাতটা কালো হয়ে যেতে পারে। তো এই চারা অবস্থায় যদি আক্রান্ত হয় তবে কাণ্ডটা দুর্বল হয়ে যায় এবং ঢলে পড়ে, একটা সময় কি এটা মারাও যেতে পারে এই গাছটা। ঠিক আছে? এই হচ্ছে এই রোগের লক্ষণ। তাহলে এটা নিদান তত্ত্বটা কি? এটাও এটা কালোপট্টি রোগটা যেটা বললাম যে ব্ল্যাক ব্যান্ড ডিজিজটা, সেটা ডিপ্লোডিয়া কর্করি নামক একটা ছত্রাক দ্বারা হয়। এইটাও কিন্তু বীজবাহিত রোগ, বীজের মাধ্যমে এই রোগের সংক্রমণ ঘটে এবং হচ্ছে যে আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ এটা কি প্যাথোজেনটা থেকে যেতে পারে। সে একই রকম ভাবে আমি যেটা নিয়ে বলেছিলাম যে স্টেম রোটের ক্ষেত্রে বলেছি, সেই একই ভাবে এখানেও দেখা যায় যে আক্রান্ত গাছের অংশের মধ্যে এটা এই প্যাথোজেনটা থেকে যেতে পারে। আক্রান্ত গাছের যে এটা বীজবাহিত রোগ যেহেতু বলেছি যে বীজের মধ্যে আক্রান্ত গাছ বীজ বা পরিত্যক্ত অংশে এটা থাকতে পারে, যেখান থেকে কিনা এটা পরবর্তীতে সুস্থ গাছকে আক্রমণ করতে পারে। সেই সুস্থ গাছে কি করে কাণ্ডের মধ্যে পিকনিডিয়া তৈরি করে, যেখানে পিকনিডিওস্পোর উৎপন্ন হয়। সেই পিকনিডিওস্পোর বা কনিডিয়া কিন্তু বাতাসের মাধ্যমে
সুস্থ পাত্রের গাছকেও আক্রমণ করতে পারে, অথবা যে পিকনিডিয়াস স্পোর তৈরি হলো আক্রান্ত গাছের ফল বা বীজে থাকে সেই বীজ থেকেও কিন্তু আবার সেই একইভাবে এই রোগটা ছড়াতে পারে সুস্থ গাছকে আক্রমণ করে। ঠিক আছে, তো এইটাই কিন্তু ওই যে অনেকটা যেটা তোমরা স্টেম রোড তোমাদেরকে বললাম সে একই রকম ভাবে স্টেম রোডের মতো এই ক্ষেত্রেও কিন্তু দমন প্রক্রিয়াটাও স্টেম রোডের মতো। যেমন হচ্ছে দমন প্রক্রিয়াটা স্টেম রোডের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে রোগ মুক্ত বীজ বপন করার কথা বলা হয়েছে, এবং হচ্ছে যে জমিতে পরিমিত সার এবং হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে যে পানি সেচের কথা সেটাও এখানে বলা হয়েছে, এবং হচ্ছে বীজ বপনের পূর্বে সান বলো, এগ্রোসেন বা ভিটাভেক্স এই জাতীয় পদার্থ দ্বারা বীজ শোধন করে বলা হয়েছে যে এই রাসায়নিক পদার্থগুলো দ্বারা বীজটা বপন করার পূর্বে বীজ শোধন করে নিতে বলা হয়েছে। সময় সময় জমিতে ধরো বর্জ্য মিক্সচার বলো, কপার অক্সিক্লোরাইড বা হচ্ছে সালফার এগুলো দিতে বলা হয়। আরটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে শস্য পর্যায়ক্রম, যে প্রতি বছর একই ফসল না বনে পর্যায়ক্রমে বিভিন্ন শস্য বপন যদি করা হয় তাহলে এই রোগটা অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। আর যেহেতু এটা বীজবাহিত রোগ, আক্রান্ত গাছে মানে জমিতে যেহেতু পরিত্যক্ত অংশে বা আক্রান্ত কোন অংশে যেহেতু পিকনিডিয়াস স্পোরগুলা বা মাইসিলিয়ামটা থেকে যেতে পারে ছত্রাকের, সেক্ষেত্রে বলা হয়েছে আবর্জনাগুলো যদি পুড়িয়ে ফেলা হয় বা পুঁতে ফেলা হয় জমিতে তবে সেটা অনেকাংশে দমন করা যায়। আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ যে আগাছাগুলো বিনষ্ট করে ফেলতে বলা হয়, যে আগাছা যাতে না থাকে, এবং হচ্ছে যে ক্ষেতের যে পরিত্যক্ত আগাছা বলো বা হচ্ছে যে পরিত্যক্ত অংশ সেগুলোকে বিনষ্ট করতে বলা হয়। এটাই হচ্ছে এই রোগের দমন প্রক্রিয়া। এবার আসো আমরা আরেকটা ডিজিজ নিয়ে আলোচনা করি পাটের, যেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ। তো অ্যানথ্রাকনোজ ডিজিজে দেখো পাতা কিরকম একটা কি অবস্থা অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে। এটাও হচ্ছে ডিউটেরোমেসিটিসিনি ক্ষেত্রে একটা ছত্রাক, যেটা হচ্ছে মনিলিয়ালিস বর্গের মনিলিয়াসি ফ্যামিলি, এবং হচ্ছে এটার অ্যানথ্রাকনোজ ডিজিজটা দেখো পাটের যে প্রজাতিটা আছে সাধারণত কর্করাস ওল্টিরেসির ক্ষেত্রে এই ডিজিজটা দেখা যায় না। এটাও একটা মোটামুটি কমন একটা রোগ, একটা ধরো যে এটা হলো সাধারণত যে দেশি পাট বা তিতা পাট যেটা আমরা বলি যে কর্করাস ক্যাপসুলারিস, এটা সেই পাটের জাতের ক্ষেত্রে এটা একটা সাধারণ একটা রোগ হচ্ছে পাটের অ্যানথ্রাকনোজ রোগ। এই রোগটা সাধারণত কর্করাস ওল্টিরেসির ক্ষেত্রে এটা দেখা যায় না। জাপানের ইকাটা এবং হচ্ছে ইউশিডান 1940 সালে সর্বপ্রথম এই রোগের বর্ণনাটা দেন। বাংলাদেশে কাজী আক্তার আহমেদ 1956 সালে বাংলাদেশে এই রোগের প্রকোপ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন কে? কাজী আক্তার আহমেদ। এই রোগের কারণ কি? পোলট্রিটিকাম কর্করাম নামক একটা প্যাথোজেন, যেটা কিনা ডিউটেরোমাইসিটিসিনের একটি ছত্রাক, মেলানকোনিয়ালিস বর্গের মেলানকোনিয়াসি পরিবারের সদস্য। ঠিক আছে, এটা হচ্ছে মেলানকোনিয়ালিস বর্গের মেলানকোনিয়াসি পরিবার, এবং হচ্ছে ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক একটা, যেটা পোলট্রিটিকাম কর্করাম দ্বারা পাটের এই রোগটা হয়, কর্করাস ক্যাপসুলারিসের এই ডিজিজটা হয়। তো এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে ছত্রাকের অ্যাসারভিউলাসের মধ্যে কনিডিয়া সৃষ্টি হয়। আগেরগুলো আমরা কি পড়েছি যে পাটের কাণ্ড পচা রোগ বলো বা পাটের হচ্ছে ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে বলেছি, যেটা যে কালোপট্টি রোগের ক্ষেত্রে দেখা যায় যে কাণ্ডের মধ্যে কি তৈরি হয়? পিকনিডিয়াম তৈরি হয়, সেখানে মধ্যে পিকনিডিওস্পোরি তৈরি হয়। আর অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসারভিউলাসে কনিডিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো যে আক্রান্ত গাছের একটা ছবি দেওয়া আছে এখানে, যে মূল থেকে একটু উপরে দেখা যায় কাণ্ডের মধ্যে প্রথমে এই আক্রান্ত স্থানে দেখা যায় যে এই যে বাদামি বর্ণের দাগ দেখা দেয়, ছোট ছোট দাগগুলো আস্তে আস্তে এই দাগগুলো কিন্তু বৃদ্ধি পায়, একটা বড় আকারের ফাটল তৈরি করে বা ইয়া করে শক্ত করে। এই জায়গাটা কিন্তু শক্ত হয়ে যায় একটা সময়, যখন এই যে ফাটলগুলো একত্রিত হয়ে ছোট ছোট দাগগুলো যখন বড় হয়ে যায় তখন একত্রিত হয়ে কাণ্ডে এইরকম একটা দাগ সৃষ্টি করে ফাটলগুলো। তো এক্ষেত্রেও কিন্তু যে কর্টেক্স থেকে ফেটে যে আঁশ বেরিয়ে আসে, তো এই জায়গাটা কিন্তু আক্রান্ত অংশে যে ফাটলগুলো সৃষ্টি হয় দেখো এই যে স্থানে স্থানে কিন্তু অ্যাসারভিউলাস তৈরি হয়। এই যে অ্যাসারভিউলাসের মধ্যে এই যে ছোট 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 খাটো আকারের কনিডিওফোর থাকে, কনিডিওফোর, সেই কনিডিওফোরের মাথায় কনিডিয়া গুলো থাকে অনেকটা কি বাঁকানো আকৃতির কনিডিয়া, ছোট লম্বাটে বাঁকানো টাইপের। তো এই ক্ষেত্রে ছত্রাকের মাইসিলিয়ামটা কি শাখান্বিত মাইসিলিয়াম দেখা যায়, এবং মাইসিলিয়াম গুলো কিন্তু সেপ্টেড মাইসিলিয়াম। এই যে দেখো প্রস্থপ্রাচীর রয়েছে। তো এই যে বললাম যে কাণ্ডের মধ্যে কি তৈরি হয়? অ্যাসারভিউলাস তৈরি হয়। অ্যাসারভিউলাসে কি থাকে যে লম্বা, এই যে দেখো এই যে কাটার যে অংশগুলো এগুলোকে বলা হয় সিটা বলা হয়। তো অ্যাসারভিউলাসের ভিতরে তো এখানে এই যে ছোট ছোট যে ইয়েগুলো দেখা যায় এগুলো কনিডিওফোর, যেগুলোর মাথায় কনিডিয়া থাকে, অনেকটা বাঁকানো আকৃতির কনিডিয়া থাকে। কি বলেছি যে ছত্রাকের অ্যাসারভিউলাসের মধ্যে কনিডিয়া সৃষ্টি হয়। কনিডিয়া গুলো ক্ষুদ্র এককোষী সামান্য বাঁকানো এবং হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট।
কনিডিয়া গুলো গুচ্ছ আকারে থাকতে পারে এবং হচ্ছে ত্বকের নিচে কিন্তু এই অ্যাসারভিলাস সৃষ্টি হয়। পরিণত হলে ত্বকগুলো ফেটে যায় এবং কনিডিয়া গুলো যখন এই যে পরিণত হয় এই ক্ষতগুলো ইয়াগুলো, তখন কিন্তু এটা ত্বকটা ফেটে যায় এবং হচ্ছে যে বাতাসের মধ্যে এই কনিডিয়া গুলো যে অ্যাসারভিলাসটা ফেটে যায়, কনিডিয়া গুলো বের হয়ে যায়, বাতাসে মুক্ত হয় এবং সুস্থ গাছকে আক্রমণ করে। এই দেখো যে অ্যানথ্রাকনোসে অনেকটা যে দাগগুলো কিরকম, এই টাইপের দাগ দেখা যায় অ্যানথ্রাকনোসের ক্ষেত্রে। এই যে বলেছিলাম যে কোল্টিটিকাম কর্করি দ্বারা এই ডিজিজটা হয়, তো সেটা হচ্ছে যে এই যে দেখো কোল্টিটিকামের বিভিন্ন ধরনের কনিডিয়া শেপ দেখছো। আচ্ছা, এবার আসো এই রোগের লক্ষণটা, যেটা বলছিলাম যে এই আক্রান্ত হলে কাণ্ড এবং পাতা কি ধরনের বাদামি ধরনের দাগ পড়ে, বয়স্ক গাছের কাণ্ডে কালো বর্ণের ক্ষত দেখা যায়। অনেক সময় দেখা যায় যে ক্ষতগুলো মিলিত হয়ে বড় আকারের ক্ষত সৃষ্টি করে এবং হচ্ছে অনেক সময় ওই জায়গাটার আক্রান্ত গাছের ওই জায়গাটার ছালটা ফেটে যায় এবং হচ্ছে ফাটল দিয়ে কি হয় আঁশ বেরিয়ে হয়ে আসে। এবং হচ্ছে যে এই যে ফাটল গুলো বলেছি যে আক্রান্ত স্থানের এইগুলো প্রথমে বাদামি, পরে দেখা যায় যে পরবর্তীতে কালো দাগ হয় এবং দাগগুলো যখন বড় হয় মিলিত হয় তখন কি করে এই স্থান থেকে ফাটলের সৃষ্টি হয়। এখানে এই দাগগুলো একসময় শক্ত হয়ে যায়, যেটা কিনা দেখা যায় যে এই যে দেখো যে গুচ্ছ, এইখানে আক্রান্ত গাছে অনেক স্থানে সাল ফেটে যায় এবং ফাটল দিয়ে আঁশ গুচ্ছাকারে বের হয়ে আসে। ঠিক আছে, গিটের মতো শুকিয়ে যে কালো গিটের ফাটল যেটা হয় সেটা শক্ত গিটের মতো হয়ে যায় এবং ওই স্থানটা সহজে পচে না এবং হচ্ছে কালো গিট আঁশগুলো হচ্ছে কালো গিট যুক্ত হয়। আর কাণ্ডের আক্রান্ত অংশটা দুর্বল হয়ে পড়ে এবং হচ্ছে আক্রান্ত অংশ বারবার বাতাসে ভেঙে যায়। এই ধরনের ডিজিজে যে হয় যে পাটের যে আঁশটা পাওয়া যায় সেটার হচ্ছে গুণগত মানটা ভালো থাকে না, যেটা ব্ল্যাক ব্যান্ডের ক্ষেত্রে আমরা পেয়েছি যে গুণগত মানটা হ্রাস পায় এবং হচ্ছে কি বাজারে এটা ক্রস বটম নামে কম দামে এই পাটটা বিক্রি হয়। তো কোলিড্রিকাম কর্করাম নামক এই প্যাথোজেন এটার জন্য দায়ী, যেটা বলছিলাম যে এক্ষেত্রেও হচ্ছে যে কনিডিয়া গুলো অ্যাসারভিলাসের মধ্যে কনিডিয়া তৈরি হয়। এটা একটা বীজবাহিত রোগ পাটের। অ্যানথ্রাকনোস রোগ হচ্ছে বীজবাহিত বা মাটিবাহিত রোগ। আক্রান্ত পোষকের এই ক্ষেত্রেও আক্রান্ত পোষকের আবর্জনার মধ্যে বা হচ্ছে গোড়ায় এই প্যাথোজেনটা বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং কনিডিয়া সৃষ্টি করে। এই যে বীজের মধ্যে যে কনিডিয়া থাকে বা মাটির মধ্যে যে কনিডিয়া থাকে সেটা দ্বারা পোষকের মধ্যে প্রাথমিক সংক্রমণ হয়। এক্ষেত্রে দেখো যে এই আগের গুলোর মতো লাইফ সাইকেলটা বা ডিজিজ সাইকেলটা যেটা যদি বলি আমি যে ডিজিজ সাইকেলটা এরকম থাকে যে পরিত্যক্ত অংশে যেটা বীজবাহিত রোগ, বীজ বা পরিত্যক্ত অংশে এই রোগটা থাকে, সেখান থেকে সুস্থ গাছকে আক্রমণ করতে পারে। আক্রান্ত গাছের মধ্যে দেখো যে কালো একটু ফাটলের সৃষ্টি করে যেখানে অ্যাসারভিলাস তৈরি করে। অ্যাসারভিলাসের মধ্যে কি থাকে যে সেখান থেকে কনিডিয়া বের হয়, কনিডিয়া ফোরের মাথায়, তো এখান থেকে সেই কনিডিয়া বাতাসে বের হয়ে এসে সুস্থ গাছকে আক্রমণ করতে পারে। কিংবা এই যে আক্রান্ত হলো গাছের যে ফল বীজ, সেখান থেকে ফল বীজের পাটের গোড়া আক্রান্ত বীজ এবং পাটের অংশটা সেখান থেকে আবার এই যেভাবে এই সাইকেলটা চলতে পারে যে পরিত্যক্ত অংশ থেকে যাচ্ছে আবার এইভাবে চক্রাকারে এই চক্রটা চলতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পাটের অ্যানথ্রাকনোজ রোগ। এই ক্ষেত্রে নিয়ন্ত্রণটা হচ্ছে কি যে প্রথম যেটা প্রতিষেধক, যেটা রোগমুক্ত যে কোনো ডিজিজের ক্ষেত্রেই বলা হয় যে এটা প্রতিষেধকের মূলিয়া হচ্ছে যে রোগমুক্ত বীজ বপন করা এবং বীজ বপনের ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে সেরাসান বা ভিটাভ্যাক্স এগুলো দ্বারা বীজটাকে শোধন করে নিতে বলা হয় এবং হচ্ছে যে পরিমাণ মতো সেচের ব্যবহার করা হয় এবং হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্যারানোয়েক্স বা বর্দ্য মিক্সচার এগুলো প্রয়োগ করতে বলা হয় এটা দমনের ক্ষেত্রে। ঠিক আছে, এবং হচ্ছে যেটা বলেছি যে শস্য পর্যায়ক্রম, সেটাও এখানে বলা হয় যে পর্যায়ক্রমে শস্য বিভিন্ন ধরনের শস্য যদি চাষ করা হয় তবে সেক্ষেত্রে এই রোগটা অনেকটা নিয়ন্ত্রণ করা যায় এবং হচ্ছে আগাছা বিনষ্ট করতে বলা হয় যে আগাছা যদি নষ্ট করে ফেলা হয়, আগাছা যদি বিনষ্ট করে ফেলা এটা রোগটা অনেকটা দমন করা যায়। তো আমার ক্লাস আজকে এই পর্যন্তই থাকুক। আমরা পাটের 3টা ডিজিজ নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাকুক। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।